গোসল শেষে বাথরুম থেকে বেরিয়ে নামাজ পড়ে নিলাম। তারপর ব্যালকনিতে গিয়ে আকাশের পানে তাকিয়ে অপেক্ষা করতে থাকলাম কখন আলো সকাল হবে সে আশায়। সেদিন নীল ভাইয়ের কাছে বকুনি খেয়ে প্রায় আধ ঘন্টা কেঁদেছিলাম আমি। চিঠিটা লিখে অনেক বড় ভুল করেছিলাম। আমার এলোমেলো সব গাঢ় ধাঁচের আবেগেরা আমাকে অনেক কাঁদিয়েছে। হেসে খেলে পার করার কথা ছিল যে বয়সে, সেই বয়সে আমি প্রায় দিনগুলোতেই মন খারাপ করে কাটিয়েছি। কেউ আমায় বোঝায়নি এতগুলো অর্থহীন আবেগ, কেউ বলেনি আমায় শক্ত হতে। হয়তো বললে আমি বুঝতাম। আমার হৃদয়ের নরম অংশে কোনো আসরই পড়তো না, আমি আঘাত পেতাম না। নিজেকে খুব ছোট মনে হয় আমার। যদি বুঝতাম তাহলে ওই কাজগুলো করতাম না, যে কাজগুলো আমায় বারবার অপমানিত করেছে। বকা খেতাম না, যে বকাগুলো আমায় কাঁদিয়েছে। আমি ভুল করতাম না, যে ভুলের শাস্তিতে নীল ভাইয়া আমার ওপর গর্জে উঠেছে। আমার বুক কেঁপে উঠত না মার খাওয়ার ভয়তে। অনেক কিছু হতো না যদি নিজেকে নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখতাম। নীল ভাইয়াকে আমি দোষ দেই না, আমি অভিমানও করি না। ওনার আর আমার দুনিয়াটা ছিল সম্পূর্ণ আলাদা। দুজন দুই প্রান্তের মানুষ আমরা। ছোট ছোট তুচ্ছ তাচ্ছিল্য দ্বারা নীল ভাইয়া আমায় এ কথা বোঝাতে চাইতো, যদিও আমার ভুলের জন্যই। তবুও আমি বুঝতাম না। আবারও ছুতে যেতাম অসম্ভব ওনাকে। হ্যাঁ, এটা ঠিক, আমি ওনাকে ভালোবাসিনি, তবুও আমার ভালো লাগায় কোনো ফাঁক ছিল না। আমার ধ্যান, মন, মস্তিষ্ক সব কিছু বলে দিত ওনাকে আমার ভালো লাগে। হয়তো ভালোবাসতেই চাইতাম, তবে ঠিক পেরে উঠিনি। তার আগেই আমায় ক্ষতবিক্ষত করে সুদূর দেশে পাড়ি জমালো নীল ভাইয়া। ভাগ্যিস চলে গেছিল বলে সামলে নিছিলাম নিজেকে। আমি অসম্ভব মানুষটাকে ভালোবাসিনি, নয়তো পরিণতি পেত শূন্যতা। আমার ব্যর্থতা অসহ্যকর যন্ত্রণা। ভাগ্যিস চলে গেছিল। তারা আমি মসজিদে যাচ্ছি, তুমি নামাজ পড়ে নিও। নীল ভাইয়া ব্যালকনিতে উকি মেরে দুটো বাক্য শেষ করে দ্রুতি নিয়ে ছুটলেন মসজিদের দিকে। জামাতের সময় পেরিয়ে যাচ্ছে। হঠাৎ খেয়াল করলাম চোখ দুটো কেমন ঝাপসা হয়ে এসেছে। চোখের পলক ফেলতেই ভারী ভারী 2 ফোঁটা জল ঝরে গেল চোখ থেকে। অবেলায় হঠাৎ বৃষ্টি কেন নামলো, আমার চোখ কেন ভিজলো আমি জানি না। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতে লাগলো আমার। তবে কি আমি মন খারাপের অসুখে আবারও অসুস্থ হয়ে পড়েছি অতীতের মতো? আচ্ছা, ওই বিষণ্ণ থেকে আমায় ভেতরে ভেতরে এখনও কাঁদায়। জানি না, কিছু জানতেও চাই না। শুধু ইচ্ছে করে দূর দেশে হারিয়ে যেতে, যে দেশে আমি ছাড়া কেউ থাকবে না, আমি দুঃখ পাবো না, আমার মন খারাপও হবে না। যে দেশে শুধুই আনন্দ থাকবে, আমি বুক ভরে শ্বাস নিতে পারবো, প্রাণ খুলে বাঁচবো। নামাজ পড়ে উঠে ভেজা জামা কাপড়গুলো ধুয়ে ব্যালকনিতে মেলে দিলাম। নীল ভাইয়ের টি শার্ট আর ট্রাউজারটাও ধুয়ে দিয়েছি, তাড়াহুড়োয় ফেলে রেখে গেছে। ওনার টি শার্ট মেলে দেওয়া অবস্থায় নীল ভাইয়ের ডাক পড়ল। চলে এসেছেন উনি। কাজ শেষে ঘরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম আমি। ওনার হাতে ছোট্ট একটা ট্রে, তাতে ছোলা, কাজু বাদাম আর কিশমিশ রাখা। সবগুলোই কেমন যেন ভেজা ভেজা। দৃষ্টি জোড়ায় কৌতূহল পুরে ওনার দিকে প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়ে থাকলাম। সাত সকালে আবার কোন স্বাস্থ্যকর জিনিস নিয়ে উদয় হলেন উনি। ফাস্ট খেয়ে ফেলো, জগিংয়ে যেতে হবে। এগুলো কি? অবাক কণ্ঠে কথাটা বললাম। রাতের ভেজানো ছোলা, কাজু আর কিশমিশ। এসব কেন খাবো? নীল ভাইয়া নিরুদ্বেগ কণ্ঠে বললেন, খালি পেটে এসব খাওয়া হেলথের জন্য ভালো, তাছাড়া খালি পেটে দৌড়াতে নেই। আমি এসব খাই না, আপনি খান। জোরালো কণ্ঠে কথাটা বলল তারা। আমার কথা হালায় উঠিয়ে দিয়ে তোয়াক্কাহীন কণ্ঠে নীল ভাইয়া বললেন, অযথাই জেদ করছো, সময় নষ্ট করো না। তুমি ভালো করেই জানো আমি যা বলি তাই হয়। আমি বলেছি খেতে হবে, সো তোমাকে খেতেই হবে। এখন তুমি ডিসাইড করো খাবে কি না। নীল ভাইয়ের কথা শেষ না হতেই বললাম, স্টপ। ইয়া, আই উইল ইট দোজ অল পিসফুলি, ইউ ডোন্ট নিডেড টু ফোর্স মি। কথাটা আমি রাগ করেই বললাম। আমি কাঁচা ছোলা মোটেও খাই না। কিশমিশ খাওয়া যায়, কিন্তু কাজু বাদাম নয়। সাত সকালে ওনার খোসামদে এখন আমার এসব অনিচ্ছা সত্ত্বেও গিলতেই হবে। আমি সত্যি বুঝি না উনি আমায় প্রতিটা স্টেপে প্যারা দেন কেন, ঠিক কোন আনন্দ লাঘব করেন। রাগে ফুঁসতে ফুঁসতে যে কয়টা পারি মুখে ঠুসতে থাকলাম। আবার কিছু রয়েই গেল ট্রেতে। অবশিষ্টগুলো নীল ভাইয়া খেলেন সুরুচি নিয়ে। শুনেছি খাবার দাবার নাকি অরুচি নিয়ে খেলে তা কাজে লাগে না, বরং সে খাবার নাকি আরও কুকুরের পেটে যায়। বড্ড ইচ্ছে করছে জানতে আমার পেটের অন্নগুলো কোন কুকুরের পেটে গেল। ঠিকঠাক পেট ভরেছে তো তার? গতকালের মতো ৪৫ মিনিট দৌড়াদৌড়ি করে বাসায় ফিরলাম। ৫ মিনিট স্থির হয়ে নেমে পড়লাম যুদ্ধে, পড়াশোনা নামক যুদ্ধে, যার কোনো অস্ত্রশস্ত্র নেই, অনেক বেশি ক্ষমতা নেই, তবুও এই জড়বস্তুটি
খুব সহজে একজন স্টুডেন্টের মাথায় চাপ ফেলে তাকে মানসিকভাবে বিধ্বস্ত করতে পারে, মাথা হ্যাং করে দিতে পারে। কখনো কখনো দেখা যায় স্টুডেন্টরা মেন্টালি সিকো হয়ে পড়েছে, জড়ো হয়ে কত ক্ষমতা এদের আন্ডারে। ভাবা যায় আল্লাহ মালুম শেষ পর্যায়ে আমার কি হবে, বাঁচব নাকি যুদ্ধে হেরে গিয়ে মান সম্মান ধ্বংস করব, সবই মহান আল্লাহ জানেন। নীল ভাই আজ আমায় গ্রামারের ভয়েস আইটেম করতে দিয়েছেন। কি জানি এত কঠিন কঠিন এক্সাম্পল উনি কোথায় পেলেন। আমি তো জীবনে এমন এক্সাম্পল চোখেও দেখিনি। অ্যান্সার করতে গিয়ে রীতিমতো আমার দাঁত ভেঙে যাওয়ার অবস্থা। কি হলো, লিখছো না কেন? এগুলো খুব কঠিন। দুঃখে দুঃখে ফেস করে কথাটা বললাম। ক্লাস 8 থেকে ভয়েস চেঞ্জিংয়ের রুলস পড়ে আসছো, অথচ এখনও তোমার কঠিন মনে হচ্ছে? এভাবে পড়ে তুমি রাজশাহী ভার্সিটিতে অ্যাডমিশন তো দূর, দেশের কোনো প্রান্তেই চান্স হবে না। বি সিরিয়াস তারা। দেখতে দেখতে 5 মাস কেটে যাবে। তুমি যদি এখন একটু কষ্ট করো তাহলে এর ফল ফিউচারে ঠিক পাবে। একবার এডমিশন হয়ে গেলে তোমার এতদিনের কষ্ট সার্থক হবে। তুমি কি চাও না লাইফে ভালো একটা পজিশনে যেতে? আমার পরিচয় নয়, তোমার নিজের একান্ত পরিচয় বাঁচতে, নিজেকে নিয়ে গর্ব করতে চাও নাকি? শান্ত কণ্ঠে কথাটা বলল। নীল ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শুনে ঠোঁটের কোণে ফিকে হাসি খেয়ে গেল আমার। কথাগুলো ঠিক, তবে শেষের দিকের কিছু অংশ ছিল ভুল। বিদ্রূপের সুরে নীল ভাইয়ের উদ্দেশ্যে বললাম, আমি কখনই আপনার পরিচয় বাঁচিনি নীল ভাইয়া, আশা করছি ভবিষ্যতেও তা করব না। আপনার আমার জগৎ পুরোটাই আলাদা। হ্যাঁ, সমাজের চোখে হতে পারি আমরা হাজব্যান্ড ওয়াইফ, বাট সত্যিকার অর্থে আমরা তা নই। কারণ আপনি আমায় বউ মানলেও আমি কখনোই আপনাকে মানিনি আর মানিও না। শুধুই একটা সামাজিক সম্পর্কে আবদ্ধ, আমরা নাথিং এলস। আর তাই আপনার পরিচয়ের কোনো প্রয়োজন আমার হয় না। জীবনে যদি আমার নিজের একান্ত কোনো পরিচয় গড়ে তুলতে নাও পারি, তবুও আমি আপনার পরিচয় ধার নেব না, আর আমায় আপনার পরিচয়ও দিতে হবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার নাম কখনো আমি আমার নামের পাশে আমার জীবনের সাথে জুড়াবো না, তাই ওই পরিচয়ের প্রয়োজন আমার হবে না। নীল ভাইয়ের মুখটা ফ্যাকাশে মলিন হয়ে বিধ্বস্ত রূপে ধারণ করলো। আমার কথাগুলো ওনার মোটেও ভালো লাগেনি, আর আমার থেকে হয়তো উনি এটা এক্সপেক্টও করেনি। উনি মলিনতা নিয়ে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। ওনার যাওয়ার পানে এক নজর দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার লেখায় মনোযোগ দিলাম। হার্ড হয়েছে তো হোক, আরও হার্ড হোক। ওনাকে এত বেশি হার্ড করব যে উনি বাধ্য হবেন একদিন আমায় ছেড়ে দিতে। সুখের আশায় ঘর বাঁধতে চেয়েছিল তো, ওনার আশায় ভেঙে চুরে ধূলিসাৎ করে দেবো আমি। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা নয়, একরাশ অবহেলা আর বুক ভরা হতাশা পাবেন উনি। পারবে না আমার মন গলাতে। উনি জানেন না আমার মনটা এখন পাথরের মতো শক্ত, তাই পাথর গলানো যায় না। ভালোবাসা দিও নয়, ঘৃণা করব, শুধুই ঘৃণা করব আমি ওনাকে। ভালোবাসিনি, ভালোবাসি না, আর বাসবও না, নেভার। প্রায় 10-15 মিনিট পর নীল ভাইয়া ঘরে ফিরলেন। ভেবেছিলাম আমার কথায় কষ্ট পেয়ে চলে গেছিল, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল করে উনি 1 প্লেট হেলদি ফুড নিয়ে হাজির। নীল ভাইয়ার এহেন আগমন দেখে পুরো তবদা লেগে গেল মস্তিষ্ক। তাহলে তখন নাস্তা আনতেই গেছিল। আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি ওনার মুখের দিকে। কোন ধাঁচের তৈরি উনি? এত খারাপভাবে কথা শোনালাম, কোনো রকম রিয়েক্ট না করে আমার জন্যই আবার নাস্তা নিতে গেল। ওনার কি খারাপ লাগেনি আমার কথায়? একটুও না। লেখা কত দূর? আমি আরও এক দফা অবাক হলাম। নীল ভাইয়া এতটা স্বাভাবিক কিভাবে হয় ভেবে পাচ্ছি না। তারা আই এম আস্কিং ইউ সামথিং। এই তো 12 মিনিট হতে চললো। 20টা এক্সাম্পল করতে এত টাইম লাগে? জলদি করো। এগুলো সত্যি খুব কঠিন নীল ভাইয়া, আমি এত কঠিন সেন্টেন্সগুলোকে সেন্স করতে পারছি না। তুমি আজ বাদে কাল ভার্সিটিতে উঠবে, তোমায় সব এক্সাম্পলই পড়তে হবে, সেটা হার্ড হোক বা ইজি। এভাবে পড়লে অ্যাডমিশন হবে না তারা। তোমাকে আমি কালই কোচিংয়ে ভর্তি করে দেব। আমি কপাল কুঁচকে বললাম, কোচিং? এখন না, আমি এখন ভর্তি হব না। অ্যাডমিশনের 1 মাস আগে ভর্তি হব। কেন? এখন ভর্তিতে কি সমস্যা তোমার? কোচিংয়ে অনেক পড়া দেয়, এত পড়তে আমি এখন পারবো না। মাত্র কয়েকদিন আগে এসএসসি দিলাম, এখন আবার পড়া। না নীল ভাইয়া, এখন এত পড়তে পারবো না, কিছুদিন আরাম করি তারপর। এই মেসুপ পড়াশোর দেখছি, বাট তোমার মতো না। এইচএসসি দিয়েছো আরও 1 মাস আগে, এখন তোমার আরাম করা হয়নি? এইসব লেম এক্সকিউজ আমাকে দেখে লাভ হবে না। সো ন্যাকামি বন্ধ করে মেন্টালি প্রিপেয়ার্ড হও। আমি কাচুমুচু মুখে বললাম, কিন্তু। ব্যাস, থামিয়ে দিলেন উনি আমায়। হিন্দি মুভির ভিলেনদের মতো ধমকি দিয়ে বললেন, নো মোর ওয়ার্ডস। আমি রাক্ষসটাকে আর কিছু বলার সাহস পেলাম না। বজ্জাত ব্যাটার আমার সুখ দেখলেই সহ্য হয় না, অলওয়েজ প্যারা দেওয়ার তালে থাকে।
কালই নিশ্চয়ই আমাকে কোচিংয়ে ভর্তি করে দেবে। তারপর গদা গদা পড়া পড়তে পড়তে শহীদ হব আমি। এসব কি ভাল লাগে? দুপুরে ডাইনিং টেবিলে নীল ভাইয়া মামাইদের উদ্দেশ্যে বললেন, বাবা, কাল তারাকে কোচিংয়ে ভর্তি করাতে যাব। ও একদমই ঠিকমতো পড়াশোনা করে না। সামনে ওর ভার্সিটির অ্যাডমিশন, তাই ওকে ভালো একটা কোচিংয়ে ভর্তি করাতে হবে। মামাই খাবার চিবোতে চিবোতে কিছুটা খুশি হয়ে বললেন, বেশ, এটা তো ভালো খবর। বাচ্চা মেয়েটার ওপর হঠাৎ বিয়ে শাদির বোঝা চাপিয়ে দিয়ে অনেক বড় অন্যায় করেছি আমরা। ও যদি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায়, তাতে আমাদের অন্যায় বোধ কিছুটা হলেও কমবে। এই বিষয়ে তোদের আমি ফুল সাপোর্ট দেব। মামনি পাশ থেকে টস করে বলে উঠলেন, আমি তোমার সাথে একমত। আমি চাই তারা ওর পড়াশোনা শেষ করুক। চাকরি বাকরি পরের হিসাব, ইচ্ছে হলে করবে, নয়তো না। আমি কখনো ওর উপর জোর খাটাবো না। আমার দুই বৌমা আমার মেয়ের মতো। যতদিন আমি জীবিত আছি, সংসারের জটিলতা কখনো ওদের বুঝতে দেব না। সবার দিকে তাকিয়ে দেখলাম, মামনির কথা শুনে সবাই খুশি, ঠোঁটে সকলের তৃপ্তির আবেশ। এদিকে আমার অবস্থা নাস্তানাবুদ। ভেবেছিলাম বিয়ে পাশ করে ফেলেছি বলে পড়াশোনা নামক আপদ ঘাট থেকে চিরতরে নামবে, কিন্তু এখন দেখি সেটাই ভূত হয়ে ঘাড়ে নয় সোজাসুজি আমার মাথায় চেপে বসেছে। আমি কালো মুখ করে বসে রইলাম। খাবারটা আর গলদেশ দিয়ে নামলো না, যেন গলার শীর্ষে আটকে বসে আছে। এক চুমুকে এক গ্লাস পানি পেটে পুরে মামাইয়ের দিকে কথা ছুড়ে দিলাম। আমতা আমতা করে বললাম, মামাই, বলছিলাম যে আমার কথা অসম্পূর্ণ রয়ে গেল। নীল ভাইয়ের ধমক খেয়ে। চুপ, একদম চুপ, বেশি কথা বলবে না। বাবাকে ইমোশনাল কথা বলে লাভ হবে না। তোমাকে পড়তে হবে মানে হবে। এখন রুমে চলো, পানি খেয়েই তো পেট ভরিয়েছ। এখানে বসে বসে আর পায়তারামো করা লাগবে না, ওঠো বলছি। আমি অসহায় চোখে মামাইয়ের দিকে তাকালাম। আমি বলতে চেয়েছিলাম যে, মামাই, আমি বিয়ে পাশ করে ফেলেছি। 18 পেরিয়েছে আমার বয়স। এখন আর বাচ্চাদের মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোচিং প্রাইভেটে দৌড়াদৌড়ি করার বয়স বা ইচ্ছে আমার নেই। আমি কোচিংয়ে পড়ব না। কিন্তু তা আর হলো কই? বজ্জাত হারামি লোকটা আগেই তো ধমকে চুপ করিয়ে দিল আমায়। কিভাবে যে বুঝে, আমি কখন কি বলবো আল্লাহ মাবুদ ভালো জানে। নীল ভাইয়ের পেছন পেছন আসতে নিলেই পেছন থেকে সবার হুহা হাসির আওয়াজ কানে ভেসে এলো। লাইক সিরিয়াসলি, আমার এই দুর্দশা দেখে ওদের হাসি পাচ্ছে। ঘরে ঢোকা মাত্রই নীল ভাইয়া আরও এক দফা আমায় ধমক দিলেন। উফ, লোকটার জন্মই হয়েছে বোধহয় আমাকে ধমকানোর জন্য। এতটা বদমেজাজি কেউ কেউ হতে পারে? জাস্ট অসহ্যকর। এই, তুমি বাবাকে কি বলতে চাইছিলে? শোনো, তোমার কোচিংয়ে পড়তে হবে মানে হবে। কোনো বাহানা বানিয়ে লাভ নেই। অতএব লক্ষ্মীমের মতো কাল রেডি হয়ে আমার সাথে যাবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। আমি আর কোনো উত্তর দিলাম না। জানি তো লাভের লাভ কিছু হবে না, মাঝখান থেকে শুধু শুধু ঝাড়ি খাবো। এক বুক হতাশা নিয়ে চুপ মেরে গেলাম। হাহা, আমার সুখের দিন শেষ, এখন থেকে শুরু হবে সংগ্রামী জীবন। চোখ মুখ কালো করে কথার কোনো জবাব না দিয়ে বেরিয়ে গেলাম ঘর ছেড়ে। আমার স্বাধীন জীবনের সমাপ্তি আজই ঘটবে। কাল থেকে গরু ছাগলের মতো পড়াশোনা করা লাগবে। তাই আজকেই দিনটা বেশ জমিয়ে ভাবির সাথে আড্ডা দিয়ে কাটাবো। সারা ভাবিকে খুঁজে পেলাম কিচেনে। দেখলাম খুব মনোযোগ সহকারে পেঁয়াজ কাটছে। আমি পাশে গিয়ে দাঁড়িয়ে কৌতূহলী নিয়ে বললাম, কি রান্না হচ্ছে ভাবিজি? একা একাই দেখছি সব করছো, আমাকে একটু ডাকো না পর্যন্ত। এটা কি ঠিক? সারা ভাবি একগাল হেসে বলল, সামান্য একটু নুডলস সবার জন্য রান্না করছিলাম। এইটুকুই কাজ একাই করা যায়, তাই তোমায় আর ডাকিনি দেবরানী। তা তুমি এখানে কি করছো? যাও পড়তে বসো, তোমার এখানে কোনো কাজ নেই। তারা পড়ার কথা কানে আসতেই মেজাজ বিগড়ে উঠলো আমার। চরম বিরক্তি নিয়ে ঠোঁট উল্টে বললাম, উফ ভাবি, তুমি ওনার মতো শুরু করেছো দেখছি। দেখো, কাল থেকে আমার কোচিং শুরু। এমনিতেই প্রচুর মন খারাপ, তুমি এটা আর বাড়িয়ে দিও না। কাল থেকে অনেক পড়বো। আজ বিকেলটা আমরা দুজন গল্প করে কাটাবো প্লিজ। অনুনয় সুরে কথাটা বললাম। সারা ভাবি আমার কথায় সম্মতি জানালো, অর্থাৎ সে আমার সাথে আড্ডা মারতে এক পায়ে খাড়া। হি হি হি। 15 মিনিটের মাথায় ভাবি রান্না শেষ হলো। আমি টুকটাক হেল্প করেছি মাত্র। একে একে সার্ভ করা হলো 3টা হাফ প্লেটে। একটা মামনিকে দিয়ে আসলাম, একটা ভাবি নীরব ভাইয়াকে দিতে গেল, আর পড়ে থাকা অবশিষ্টটা বরাদ্দ থাকলো আমার নীল ভাইয়ার জন্য। ভাবি যাওয়ার আগে বলে গেল, আমি আর নীল ভাইয়া যেন শেয়ার করে খেয়ে নেই, কিন্তু ওনার সাথে শেয়ার করে খাবো কিভাবে? ঘরে এসে দেখি নীল ভাইয়া ল্যাপটপে কি যেন করছে। গলা শ্লেষা পরিষ্কার করে স্পষ্ট গলায় বললাম, ভাবি বানিয়েছে, আপনাকে খেতে বললো। আমার কথা শুনে মহারাজ এক নজর আমাকে দেখে আবার কাজে মন দিলেন। অতঃপর নির্বিকার ভঙ্গিমায় বললেন, আমি এখন বিজি, আমাকে খাইয়ে দাও। কেন জানি মনে হলো আমি শুনতে কোথাও একটা ভুল করেছি।
বিষয়টা পরিষ্কার করতে অবাক হয়ে বললাম, কি জানি বললেন? আরেকবার একটু বলবেন? নীল ভাইয়া টাইপিং করা থামিয়ে দিলেন, আমার দিকে দৃষ্টি নিবদ্ধ করে অল্প বিরক্তি নিয়ে বললেন, একটা কথা একবারের বেশি দুবার বলি না আমি, কিন্তু তোমার জন্য বলতে হচ্ছে। আমি বলছি যে আমাকে খাইয়ে দিতে। এবার আমি বড্ড বেশি অবাক হয়ে গেলাম। অটোমেটিক মুখ থেকে শব্দটি বেরিয়ে গেল। উনি আগের মতোই নির্বিকার কণ্ঠে বললেন, নয় হা, খাইয়ে দাও ফার্স্ট। আপনি কি ছোটবাবু? একা একা খেতে পারেন না? আমি পারবো না। আমি কাজ করছি দেখছো না? তাছাড়াও আমি তোমার স্বামী হই না? স্বামীর সেবা করলে কত সব হয় জানো? তুমি ডিরেক্ট জান্নাতে যেতে পারবে। জান্নাতে যেতে এতটুকু করতে পারবে না? নীল ভাইয়ের কথায় বনে গেলাম। আমাকে জান্নাতের লোভ দেখিয়ে আমার হাতে খেতে চাইছে। সত্যি কি ওনাকে খাইয়ে দিলে আমি ডিরেক্ট জান্নাতে ঠাঁই পাবো? এত ইজি? সত্যি কি তাই হয়? আমি কৌতূহলী সুরে নীল ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, আপনার সেবা করলে জান্নাত পেয়ে যাব? এত ছোট কাজ করে কিভাবে পাওয়া সম্ভব? সম্ভব। ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো করলে আল্লাহ অশেষ সব দান করেন, বুঝছো? মৃদু হেসে কথাটা বলল নীল ভাইয়া। নীল ভাইয়ের কথা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিলাম, কারণ আমি জানি আর বুঝতেও পারছি নীল ভাইয়া মজা করছে না। আমি বেশি কথা বাড়ালাম না, ওনাকে খাইয়ে দিতেও দ্বিমত দেখালাম না। আর ছোট্ট কাজে আল্লাহ যদি খুশি হয় তাহলে তো আমারই ভালো। এই ভেবে বিছানায় নীল ভাইয়ার সামনাসামনি বসে খাইয়ে দিতে লাগলাম ওনাকে। অল্প কিছু নুডলস কাঁটা চামচে পেঁচিয়ে নীল ভাইয়ের মুখে ধরতেই উনি দেরি না করে চটপট মুখে পুরে নিলেন। অতপর আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ওনার সারা মুখে খুশি যেন জলজল করছে, চোখ দুটিও খুশিতে চিকচিক করছে। আমি সেদিকে আর নজর দিলাম না। সব কামানোর খুশিতে খুব যত্ন করে খাওয়াচ্ছি ওনাকে। 5-6বার মুখে নেওয়ার পর নীল ভাইয়া মিষ্টি গলায় বললেন, তুমি খেয়েছো তা না? আমি না বোধক মাথা নাড়ালাম। নীল ভাইয়ার কথা বাড়ালো না। আমার হাত থেকে কাঁটা চামচ নিয়ে চামচে খানিকটা নুডলস নিয়ে আমার মুখের সামনে ধরতেই নড়ে চড়ে বসলাম আমি। ব্যস্ত ভঙ্গিতে বললাম, এমা না না, আপনি খান, আমি পরে খাবো। কিচেনে আরও আছে। আর কিছু বলতে পারলাম না। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল আমার ঠোঁটে রেখে হিস বলে চুপ করালেন আমার নীল ভাইয়া। ওনার আঙুলের স্পর্শে অল্প খানিকটা ঘাবড়ে গেলাম আমি। আরেকটু নড়েচড়ে বসতে যাব, তখনই উনি বিরক্ত কণ্ঠে বললেন, বড্ড বেশি কথা বলো তুমি। এত কথা বলতে কে বলছে? হ্যাঁ, লক্ষ্মী মেয়ের মতো হা করো। কিন্তু এই মেয়ে, হা করো বলছি না? রাগী সুরে কথাটা বলল নীল ভাইয়া। আমি ধমক খাওয়ার ভয়ে হা করলাম। নীল ভাইয়া আমার মুখের ওপর চামচটা ধরলেন। সংকোচতা নিয়েই খেলাম। ওনার হাতে আগে কখনো খাইনি, তাই কেমন কেমন লাগছিল আমার। দুবার মুখে নিতেই আমার ঠোঁটের কোণে লাগিয়ে ফেললাম একটুখানি। আমার বিরক্তি লাগলো খুব। নীল ভাইয়াও তো খেলো। এক্ষুনি কই ওনার তো মুখে লাগলো না, তবে আমার মুখে কেন লেগে গেল? আম্মু ঠিকই বলে, আমায় দিয়ে একটা কাজও ঠিকমতো হয় না। হাত দিয়ে মুখে লেগে থাকা নুডলসটা সরাতে যাব, ঠিক তখনই নীল ভাইয়া আমায় হাত ধরে আটকে দিলেন। প্লেটটাকে আমার কোল থেকে নামিয়ে সাইডে রেখে একটু একটু করে আমার দিকে অগ্রসর হতে লাগলেন। আমি ভীতু দৃষ্টিতে তাকিয়ে কোনোরূপ বাহ্যিক প্রতিক্রিয়া দেখানোর আগেই উনি আমার ঠোঁট মুছে দিলেন। আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম ওনার স্থির ধীরস্থ চোখের দিকে। এমন সময় কে যেন গলা খাকারি দিয়ে ঝরঝরে কণ্ঠে বলল, সরি সরি সরি, আমি কিছু দেখিনি। আমরা দুজনেই ঘাড় ঘুরিয়ে দেখি সায়রা ভাবি দরজার কাছে চোখ বুঝে দাঁড়িয়ে আছে। ভাবিকে দেখে লাফ মেরে নীল ভাইয়ে সরে দাঁড়ালেন। আমার অনেকটা কাছে ছিল এতক্ষণ, আর একটু এগুলোই আমার শরীরের সাথে মিশে যেত। এমন একটা অবস্থায় ভাবি আমাদের দেখেছে, বিষয়টা খুবই লজ্জাজনক বটে। নীল ভাইয়া মাথা চুলকে সায়রা ভাবির উদ্দেশ্যে বললেন, ভাবি তুমি ভেতরে আসো। আসতে তো চেয়েছিলাম, এখন দেখছি আসাটা ঠিক হয়নি। বলছি যে দরজা খোলা রেখে রোম্যান্স না করে দেবরজি দরজা লক করে রাখা উচিত, তাই না? ইউ গাইস ক্যারি অন, মিটমিট করে হেসে। তুমি যেটা ভাবছো সেটা না ভাবি, মৃদু সুরে কথাটা বলল নীল ভাইয়া। কি করি বলো? চোখে যে আমি অবিশ্বাস করতে পারি না। নীল ভাইয়াও লজ্জায় কিঞ্চিত পরিমাণ হাসি দিলেন। তাতে ওনার দুগালের ডিম্বল দুটি খানিক দৃশ্যমান হলো। ডেভিলটার লজ্জা দেখে আমার গা পিত্তি জ্বলছে। ঢং দেখে বাঁচি না। আজারে আজারে আমার ঠোঁট মুছতে এসে ছোটোখাটো লেভেলের প্রেস্টিজ ফুটো করে এখন আবার লজ্জায় হলুদ গোলাপি হচ্ছে যত সব। আমি বিছানা ছেড়ে উঠে বললাম, ভাবি আমাকে ডাকতে এসেছিলে? তাই এসেছিলাম, তবে এখন দেখছি ডেকে লাভ নেই। আমি বরং যাই দেবরানী। এই থামো থামো, কোথায় যাও? দাঁড়াও, আমিও যাব। বলে আমি উঠে এলাম। আসার সময় বজ্জাত লোকটার দিয়ে তাকিয়ে দেখলাম ব্যাটা এখনো লজ্জায় গোলাপ জামা হয়ে আছে। পুরো বিকেল আমি আর সায়রা ভাবি গল্প করে কাটালাম। আজ কেউই ঘুমাইনি আমরা।
আর এই পুরো টাইমটায় সারা ভাবি আমার কানের কাছে ১০১ বার আজগুবি বকেছে তখনকার ওই ঘটনা নিয়ে। নীল ভাই রোমান্টিক, আমিও তাকে ভালোবেসে ফেলেছি, ব্লা ব্লা ব্লা। তবে সত্যি বলতে ভাবির সাথে আমার খুব মিল, তাই ওর সাথে আড্ডা বেশ জমে। আর আমার সেই রকম ভালো লাগে তাকে, একদম আমার বেষ্টুটার মতো। রাত ১০টা বাজার সঙ্গে সঙ্গে আমি বিছানায় হাত পা ছিটিয়ে শুয়ে পড়লাম, কারণ অসভ্যটার সাথে ঘুমাতে আমার ভালো লাগে না। এমন চিবুক লোক বাপের জন্মে দেখিনি, খালি আমাকে জড়িয়ে ধরার মতলব করে। আমি চাচ্ছি না আজও আমায় জড়িয়ে ধরুক, খুব অস্বস্তি হয়। আমি সোফায় শুলে বদমাসটা ঠিক কোলে তুলে বিছানায় শোয়াবে, তাই আমি খাটাসের বিছানা দখল করে ৪ হাত পা ৪ দিক ছড়িয়ে শুয়েছি। বাসায় নিয়ে ডেভিল নীরব ভাইয়ের সাথে ব্যবসার কাজে কই যেন গেছে। ফিরে এসে খেয়ে দিয়ে রুমে ঢুকতে ঢুকতে ১১টা পার হবে। আমি এই সুযোগটাই কাজে লাগিয়েছি, বিছানায় জায়গা না পেয়ে ঠিক সোফায় গিয়ে শুবে বেশ হবে। চোখ বুজে দোয়া কালাম পড়তে পড়তে কখন ঘুমের দেশে ডুব দিয়েছি খেয়াল নেই। স্বপ্নে দেখলাম কে যেন আমায় ডাকছে, আমি সেটাকে মনোযোগ না দিয়ে আবারও গভীর ঘুমে হারিয়ে গেলাম। তারপর কে যেন আমার কাঁধে হাত রেখে ধাক্কাতে লাগলো, আমার মেজাজ ৪৪০ ভোল্টে বিগড়ে গেল। বিরক্তি নিয়ে ঘুমের ঘোরেই চোখ বুজে বললাম, কোন কুত্তা, কে রে তুই, কোন বিল্লি, শালা আমার ঘুমে বাগড়া দিস কেন? কথা শেষ না হতেই কে যেন কর্কশ কণ্ঠে বলল, এই মেয়ে উঠো বলছি, এসব কী ধরনের ভাষা? আমার খুব অবাক লাগলো, নীল ভাইয়া আমার ঘুমের দেশে ঢুকে এলো কী করে? এটা তো ওনারই ভয়েস। আমার চিন্তা অসুবিধা হলো না, টুক করে চিনে নিলাম। কি হলো, উঠো। আমার ঘুম এবার একটু পাতলা হলো। চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখি নীল ভাইয়া, ওনার মুখটা অস্পষ্ট দেখলাম ঘুমু ঘুমু চোখে। এত আগে কেন ঘুমিয়েছো? ১২টা ১টার আগে তো জীবনও ঘুমাও না, অথচ আজ 11:30 বাজার আগেই আমার জন্য ওয়েট না করে ঘুমালে, তা আবার হাত পা ছিটিয়ে। ঠিক করে শো, সোফায় গিয়ে ঘুমান, জ্বালাবেন না তো, ডোন্ট ডিস্টার্ব মি। বলেই মুখ ঘুরিয়ে কোলবালিশ জড়িয়ে ডুব দিলাম ঘুমের দেশে। তারা ওঠো, আমার টায়ার্ড লাগছে, অনেক জার্নি করে আসছি, জেদ করো না তো। আমার কানে নীল ভাইয়ের কথা ভেসে আসলেও বিশ্রামরত মস্তিষ্ক তা নিয়ে ভাবতে চাইল না, তাই আমিও প্রতিক্রিয়া দেখাতে পারলাম না, বিকজ এখন আমার ভীষণ ঘুম পাচ্ছে। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, নীল ভাইয়া মনে মনে বললাম। এই বউ শোনো, আমার আদর লাগবে, কানের কাছে ফিসফিস করে। আমি চমকে ফট করে তাকালাম, তাতে নীল ভাইয়ের বাঁকা হাসি নজরে পড়ল। আমার ঘুম 50% উধাও এই কথা শুনে, তবু ভুল শুনেছি না ঠিক শুনেছি তা যাচাই করতে বললাম, কি বললেন আপনি? বলেছে আদর লাগবে, আমার আদর। মানে? মানে বোঝো না? ওয়েট বোঝাচ্ছি। আমার দিকে এগোতে এগোতে নীল ভাইয়ের এসব কথা শুনে ধরপড় করে উঠে বসলাম। আমার চোখে ঘুমের ছিটে ফোটাও রইল না আর, সব যেন বাংলাদেশ ছেড়ে আফ্রিকার জঙ্গলে পালিয়েছে। ভাইয়া আপনি এগোচ্ছেন কেন? আদর করবো তো এগোচ্ছি, ঠোঁট চেপে হেসে। ওনার কথা শুনে আমার কাঁপা কাঁপা অবস্থা হলো। এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। কি গো বউ, তুমি উঠে পড়লে যে, কাছে এসো। না 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 না, দূরে থাকুন, খবরদার বলছি, কাছে আসবেন না, খুব খারাপ হবে কিন্তু। কেন গো বউ, কি খারাপ হবে শুনি? আমি চিৎকার করব তাহলে। করো চিৎকার, আমার রুম যে সাউন্ড প্রুফ সেটা মনে হয় ভুলে গেছো। সারাদিন চিৎকার করলেও কেউ শুনতে পারবে না। দেখুন ভাইয়া প্লিজ, আপনি দূরে থাকুন। দূরে থাকতে আর পারছি না, তোমাকে আদর করে সব টায়ার্ডনেস কাটিয়ে দেবো জান পাখি, কামান। আমি আর স্থির থাকতে পারলাম না, ছুটতে গিয়ে বাথরুমে ঢুকে দরজা লক করে কাঁপতে লাগলাম। আর 1 মিনিট দাঁড়ালে রাক্ষসটা আমার ক্ষতি করে দিত। এদিকে তারার কাণ্ড দেখে নীল হাসতে হাসতে শেষ। একটু মজা করাতেই বেচারির এই অবস্থা, যেদিন সত্যি সত্যি আদর করবে না জানি তার কী অবস্থা হবে। নীল গিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, এই মেয়ে দরজা খোলো, মজা করছিলাম তো। ভেতর থেকে ভীতু কণ্ঠে তারা উত্তর দিল, না আপনি মিথ্যা বলছেন, আমি বের হলে আপনি আমায় ধরবেন। আমি মিথ্যা বলি না বউ, আমারও তো জেনে কাজ নেই, আমি বের হব না, আজ আমি বাথরুমেই ঘুমাবো। ওকে ফাইন, ঘুমাও অন্ধকারে। কাঞ্চনা হরর মুভির মতো বেসিনের ফুটো দিয়ে যখন পেতনি বের হয়ে তোমার গলা চেপে ধরবে, তখন বুঝবে মজা। আজ এরে ভয় দেখে লাভ নেই, আমি জানি মুভির সব অবাস্তব, আমি ভয় পাই না। তার মানে তুমি জিনদেরও ভয় পাও না? তারা টয়লেট বাথরুমে অনেক জিন থাকে, এখানে জিন আসবে কোথা থেকে? আজারে কথা হলো জায়গা পান না? টয়লেট বাথরুমে কোন দুঃখে জিন থাকতে যাবে? ওদের কি খেয়ে কোনো কাজ নেই? তাহলে বাথরুমে ঢুকে দোয়া পড়ি কেন আমরা বলতো? ইসলামের প্রতিটা কাজের দোয়া আছে, তাই পড়ি, সব হবে তাই। নট অনলি সব বাট অলসো রিজন। দোয়া পরে ঢুকতে হয় যাতে জিনেরা আমাদের গোসল দেখতে না পারে বউ। দোয়া পড়লে অটোমেটিক তোদের চোখ আল্লাহ বেঁধে দেয়।
নীল ভাইয়ের কথা কেন যেন আমার মিথ্যা মনে হলো না। সত্যি তো আমরা দোয়া পড়ি। তাহলে কি সত্যি জিন আছে এখানে? শুকনো ঢোক গিলে চারপাশে আমি ভয়ে ভয়ে তাকালাম। ঘুটঘুটে অন্ধকার না, হালকা আলোয় সবকিছু দেখা যাচ্ছে। আমি এখানে কিভাবে থাকবো সারা রাত? কি হলো তারামণি, চুপ মেরে গেলে যে? ভয় পেয়েছো বুঝি আমার বউটা? মোটেও না, আপনি বেশি বোঝেন নীল ভাইয়া। তাই নাকি? জানতো এখান থেকে। আপনার পক পক ভাল লাগছে না আমার। ঘুমাবো আমি। গুড নাইট। গুড নাইট বউ, হ্যাভ এ সুইট ড্রিমস। নীল ভাইয়ের গলা আর শোনা গেল না, মনে হয়ে গেছে। চাপা ভয় নিয়ে যত প্রকার দোয়া জানতাম সব পড়তে পড়তে আধা ঘন্টা খানেক সময় কাটিয়ে দিলাম আর অপেক্ষা করতে লাগলাম নীল ভাইয়ের ঘুমানোর। প্রায় 50 মিনিট পর আমি বাথরুম থেকে বের হলাম। বিছানায় নীল ভাইয়াকে ঘুমন্ত অবস্থায় পেলাম। বেটা আরাম করে ঘুমাচ্ছে। আমার ঘুম হারাম করে, শালা খরুশ। আরও অনেক গালিগালাজ করে আমি সোফায় শুয়ে ঘুমিয়ে গেলাম। প্রায় মিনিট পাঁচেক পর ফিল করলাম আমি হাওয়ায় ভাসছি। ভয় পেয়ে চোখ খুলে দেখি নীল ভাই আমায় কোলে তুলেছে। তার ঠোঁটে দুষ্টু হাসি। আমি অবাক হয়ে কিছু বলার আগেই বিছানায় ধপাস করে ফেলে দিলেন। তাতে একটু ব্যথা পেলাম কোমরে। এ কি, আপনি ঘুমাননি? না বেবি, বিয়ে করেছি কি বউ ছাড়া ঘুমানোর জন্য? তোমার ছাড়া ঘুম আসে না আমার দুষ্টু পড়ি। শয়তানি হাসি দিয়ে পালাতে যাব তার আগেই নীল ভাইয়া আমার ওপর ধাপ করে পড়ল। মনে হচ্ছে জানটা আমার বের হয়ে যাবে এমন অবস্থা। শরীর তো না, দুই মনের অবস্থা। খাটাসটা এত ভারী, আমাকে নিশ্চিত মেরে ফেলার ফোন দিয়ে এটেছে। ও মা গো, গেলাম রে। খুব তো ফন্দি করেছিল আমাকে দূরে সরানোর। পারলে? আপনি অনেক ভারী। প্লিজ সরুন আমার ওপর থেকে, আমি চ্যাপ্টা হয়ে যাব। না, সরব না। এতটুকু শাস্তি তুমি ডিজার্ভ করো বউ। প্লিজ ভাইয়া সরুন, আপনি খুব ভারী। প্রতিটা লাইনে ভাই ভাই না করলে হয় না? আমায় দেখলে কি ভাই ভাই ফিলিংস আসে তোমার? রিডিকিউলাস। রেগে। আসে তো। আপনি তো আমার ভাইই হন, নীল ভাইয়া। মুহূর্তেই নীল ভাইয়ার চোখ মুখ লাল করে ফেলল। আমার দিকে ভয়ানক রেগে তাকালেন উনি। আমি এদিকে অনবরত ঢোক গিলছি। ভাই ভাই ফিলিংস বার করতেছি, দাঁড়াও। আর 1 সেকেন্ড অপেক্ষা না করে নীল ভাইয়া আমার গলায় কামড় বসিয়ে দিলেন। একটু কামড়াতেই দাঁত বসে দাগ হয়ে গেল অংশটা। আমি ব্যথায় কুকিয়ে উঠতে যাব তার আগেই উনি আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। আমার তো চোখ বেরিয়ে আসার জোগাড়। কি হলো বুঝে উঠতে পারছি না। মাথার চক্কর দিয়ে কেমন যেন ঝাপসা দেখছি চোখে। কি করব কি না করবো ভেবে কুল কিনারা পাচ্ছি না। নিঃশ্বাস আটকে গেছে আমার। এভাবে কয় মিনিট শ্বাসরুদ্ধ অবস্থায় ছিলাম। আই ডোন্ট নো, বিকজ আমি আলাদা জগতে হারিয়ে গেছিলাম নীল ভাইয়ের কাজে। কিছুক্ষণ পর নীল ভাই আমায় ছেড়ে দিয়ে উঠে বসে মুচকে হাসতে লাগলেন। আর আমি ফ্যালফাল চোখে উইদাউট রিয়াকশন হাঁ করে তাকিয়ে থাকলাম। আর ডাকবে নীল ভাইয়া? ডাকার আগে আজকের লাভ বাইটস অ্যান্ড কিস থেরাপির কথা মাথায় রেখো। ওকে জান পাখি, আরেকদিন যদি ভাই ডাকো তাহলে থেরাপির ডোজ ট্রিপল বাড়বে। সো বি মাইন্ডফুল ডিয়ার, দাঁতকে নিয়ে। আমি এবার চট করে ঠোঁট ডলতে ডলতে কেঁদে ফেললাম ভ্যা করে। আপনি এটা করতে পারলেন ভাইয়া? আমি মামনিদের বলে দেব। এই মেয়ে, আবার ভাই রাখছো আমার দিকে গিয়ে। নীল ভাইয়ার এগোন দেখে আমি বিছানা ছেড়ে লাফ মেরে নামলাম, যদি আবার কিস করে। বাট আফসোস, পালাতে গিয়ে দেখি আমার টি শার্ট টান পড়েছে। চোখ ফিরিয়ে দেখি অসভ্য ছেলেটা আমার টি শার্ট টেনে ধরেছে। মুখে তার শয়তানি হাসি লেগেই আছে এখনও। এত পালাই পালাই করো কেন পাখি? নীলের খাঁচা থেকে মুক্তি পাওয়া কি এত সোজা বেবি? আমাকে প্লিজ ছেড়ে দিন। প্রশ্নই আসে না। এতটুকু বলেই সজোরে টান মেরে আমায় নিজের কাছে নিয়ে আসলেন। টাল সামলাতে না পেরে ওনার বুকের ওপরে ধপাস করে পড়ে গেলাম। আমি মামনির কাছে যাব না, তুমি আমার কাছে থাকবে। নীল ভাইয়া যেন তেন প্রকারে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজলেন। মাতাল মাতাল কণ্ঠে বললেন,